ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার গুসকরার গৃহবধূর। উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশন থেকে দূরে শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ির ধাক্কা। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেকজনের, আহত হয়েছে বেশ কয়েকজন। ওই ট্রেনেই ছিলেন পূর্ব বর্ধমান জেলার গুসকরার ইটাচাঁদা এলাকার বাসিন্দা বিউটি বেগম শেখ। দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন বিউটি বেগমের শেখের স্বামী হাসমত শেখ। এক মাস সেখানেই থাকার পর তিনি গুসকরায় বাড়ি ফিরছিলেন। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন তিনি, কিন্তু ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় তাকে প্রাণ হারাতে হয়েছে। জলপাইগুড়ি জেলা হাসপাতালে মৃতদেহ শনাক্ত করেছেন মৃতার স্বামী। ময়নাতদন্তের পর দেহটি গুসকরায় নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। বিউটি বেগম শেখের এক ছেলে ও এক মেয়ে। ছেলে বিশাল শেখ কেরলে কাজ করেন। মেয়ে সৈটি খাতুনের এক মাস আগেই বিয়ে হয়ে গেছে। ঈদুজ্জোহায় বাড়ি ফেরা হলো না বধূর। কান্নায় রোল বাড়িতে। মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঈদ আছে তো এবার মায়ের বাড়ি আসার কথা ছিল। মা শিলিগুড়িতে থাকে, আমার বাবা এখানে বিস্কুট ফ্যাক্টরিতে গাড়ি চালায়। তো সেইখানে এবার মা গেছিলো কিছুদিন আগে। এবার মা বাড়ি আজকে ঈদ বলে আমরা বলেছিলাম যে আমরা ঈদের পরের দিন যাব। সেই জন্য মা বলেছিল যে তাহলে আমি ঈদের দিন যাব। আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাব। হঠাৎ করে সকালে ফোন করছি 8টার দিকে, বলছি খুব বৃষ্টি হচ্ছে, তো এবার ট্রেনে উঠবো। এই সকালের দিকে আমাকে বললো ট্রেনে উঠবো। আমি বেশ ঠিক আছে বললো, তাহলে রাখ। ওই ফোনটা রেখে দিল। তারপরে 12টা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে, আমার বরের ফোনে ফোন আসছে। আমার ফোনে আমার বাবা আমাকে পায়নি। দিয়ে আমার বাবা আমার বরের ফোনে ফোন করেছে। দিয়ে আমি ফোনটা ধরলাম, দিয়ে আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে। তখন এরকম বললো যে মারা গেছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা তো খবর দেখি না, আমরা জানিও না যে এই ট্রেনে আছে বা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, সব কিছু জানি না। তারপর আমার দাদাও আমাকে ফোন করলো। আমার দাদা কেরালাতে থাকে, আমার দাদা বাড়ি আসছে। ও আমাকে ফোন করে বললো যে এরকম হয়েছে। তারপরে জানার পর আমার শ্বশুর বাড়ি থেকে আমি এখানে এলাম। আপনার নাম? সুনয়নী খাতুন। আচ্ছা, এই ওনারা কি বাইরে থাকতেন না কোনো? থাকতেন না, এই 6-7 মাস হলো আমার বাবা ওইখানে গেছে কাজ করতে। সেই জন্য বাড়িতে কেউ নেই, আমার বিয়ে হয়ে গেছে, দাদা বাড়ি থাকে, ওই জন্য বাবার কাছে থাকতে। আপনার মাকে কি আপনার বাবাই তুলে দিয়েছিল ট্রেনে? না, বাবা তুলে দেয় না, মানে বাবা তো সকালে ডিউটি যায়। ওই দাঁড়াও, আমাদের ওখানে গাড়ি আছে, একটা গাড়ি নিয়ে গিয়েছিল, আমাদের বাড়ির গাড়ি। সেই গাড়ি করে একজন কাকে বলেছিল, সে এসে ট্রেনে তুলে দিয়ে গিয়েছিল। সকালে ট্রেনে তুলে দিয়ে গিয়েছিল। তুলে দিয়ে যখন নেমেছে তখনই আমি ফোনটা করেছিলাম। দিয়ে আমাকে বললো এরকম আমাকে তুলে দিয়ে গেল, আমি এবার ট্রেনে উঠবো বা এরকম যাই বললো যে আমি লাস্টের বগিতে উঠবো, যাই আমার মনে পড়ছে না, এরকম বললো যে লাস্টের বগিতে উঠেছি বা উঠবো, এরকম কিছু একটা বললো। তাই বলে এবার আমার সাথে কথা হয়েছিল যে না আমি বিকেলে যাবো, বলেছিল আজকে বিকেলে যাবো। তারপর 2-3 দিন আমার সাথে সেরকম কথা হয়নি। আজকে সকালে ফোন করেছিলাম, সকালেই কথা হয়নি। আমরা যেহেতু কালকে আসতাম সেই জন্য সকালবেলায় ট্রেনে চেপেছিলাম। উনি কি ঈদের জন্য বাড়ি ফিরছিলেন? ঈদের জন্যই আসছিল, আর আমরা আসবো কাজ, ওই জন্য আসছিল। মানে আপনারা এই বাড়ি আসতেন বলে উনিও আসছিলেন? হ্যাঁ। আর ওনার নাম কি? বিউটি বেগম। বয়স কত হবে? ওই 32-33 হবে। ভালো নাম এটা? ভালো নাম। আপনার মা? না, 33 আপনার নাম? আমি সঠিক আমি বলি তোমাকে ওই 34 কি এরকম হবে, 33-34। উনি আপনার মা হন? মা হন। নাম বলেন মায়ের নাম? বিউটি বেগম শেখ। আপনার নাম? সুনয়নী খাতুন। সুনয়নী খাতুন। থ্যাংক ইউ। সংবাদ। ওই আমার ছেলে ওকে চাপাতে ছিল ট্রেনে, বলেছে 15 দিন আমি আজকে ঘর যাব, জামাই মেয়ে আসবে, দিয়ে এসে চাপিয়ে দিয়ে গেছে। চাপিয়ে দিয়ে আমার ছেলে চলে গিয়েছে কাজে, আর তখন শুনেছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আবার ফের পাল্টা এসে দেখেছে যে সব মরে পড়ে রয়েছে। তখন বলছে আমি তো এখানে ট্রেনই চাপিয়ে দিয়ে গেছি, তা দেখি। তখন খুঁজে দেখেছে হ্যাঁ আমার ডেড বডি রয়েছে। দিয়ে তখন এবারে ঘরে ফোন করেছে, তখন ওরা বলেছে যে ডকুমেন্টস চাই। তখন ঘরে ফোন করে বলছে যে আধার ভোটার প্রমাণ পাঠিয়ে দাও। এইভাবে আমরা শুনলাম। কে খুঁজেছে? ওর স্বামী। নাম কি তার? হাসমোট। ওর নাম হাসমোট। আচ্ছা, ওনারা কি কতদিন এখান থেকে গেছে? হ্যাঁ কাজ ওইখানে গাড়ি হ্যাঁ গাড়ি চালায় কোম্পানি। আমার ছেলে? আমি বলবো। বলছি তো আমার ছেলে ওইখানে কোম্পানি গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আজকে ঈদ বলে ঘর আসছিল। ঈদের জন্য বাড়ি ফিরছিল? হ্যাঁ। বৌমাকে শুধু একাই বাড়ি ফিরছিল? হ্যাঁ, ও আমার ছেলেই চাপিয়ে দিয়েছে। ও বলেছে যে আমি যাই ঘরকে জামাই মেয়ে আসবে। এই জামাই মেয়ে আজকে আপনার যে বৌমা মারা গেছেন বলছেন, লাস্ট কবে আপনার সঙ্গে কথা হয়েছে? এই তো দিন 15 আগে গেছে।
শেষ ফোনে কখন কথা হয়েছে, মানে আজকে সকালবেলা কি কথা না হয়েছে? আজকে সকালে এর সাথে শেষ কথা হয়েছে, বলেছে আমি ঘর চললাম ট্রেনে 8টায় চাপবো। মেয়ের সঙ্গে? হ্যাঁ, আমাদের সঙ্গে ফোন হয়নি, আমাদের কাছে ফোন নাই। মেয়ের সঙ্গে হয়েছে কথা? হ্যাঁ, মেয়ের সঙ্গে হয়েছে, আমার সাথে প্রতিদিন হয়েছে। ওদের সঙ্গে প্রতিদিনই কথা হয়। এখন পর্যন্ত কি আপনাদের কাছে কি এসছে প্রশাসনের তরফ থেকে বা এখানকার লোকাল প্রশাসনের না এলো, পুলিশে এসেছিল, আর দুটো লোক এলো। এমএলএ হয়েছিল? না না, প্রশাসনের তরফ থেকে, লোকাল প্রশাসনের তরফ থেকে কি এসেছিল? পুলিশও আধার ভোটারের নম্বর নিয়ে গেল, সবাই নাম নিয়ে গেল। যিনি যে মারা গেছেন বলছেন আমরা বৌমা, তার বয়স কত? 33 থেকে 35 হবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় তার মৃত্যু সংবাদ এসে পৌঁছেছে পরিবারের কাছে, কি বলবেন? সত্যি করে খুব দুঃখজনক একটা ঘটনা, এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ড হাসমত শেখ, উনি ঘুষকরা পৌরসভার বহুদিনের অস্থায়ী কর্মী। তো এই কারণেই আমাদের আরও বেশি খারাপ লাগছে যে আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত এরকম একজন এরকম একটা দুর্ঘটনায় মারা গেলেন। আমরা ঘুষকরাবাসী হিসেবে আমি বা পৌরপতি হিসেবে আমি বলছি যে আমি অত্যন্ত মর্মাহত এই ঘটনার জন্য। আমরা এইটুকু বলছি যে আমরা পৌরসভাগতভাবে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে থাকার আশ্বাসও জানাচ্ছি। গত কয়েকদিন আগে উনি ওখানে গেছিলেন, ওনার স্বামী জলপাইগুড়িতে কোনো একটা বোধহয় কাজের সঙ্গে যুক্ত আছেন। তো স্বামীর খবর আনার জন্যই উনি এখানে যাওয়া এবং তার আজকের ফেরা। ট্রেন দুর্ঘটনার খবর তো আমরা সকাল থেকেই জানতে পেরেছি, কিন্তু তার মধ্যে ঘুষকরার একজন এবং তিনি আমাদের পৌরসভার সঙ্গে কী বলে যুক্ত, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যেভাবেই হোক তিনি যুক্ত আছেন, এইটা জেনে আমরা সত্যি করেই অন্তত মর্মাহত। আমি কে বলে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি, ওয়ার্ডের যিনি কাউন্সিলর বা ওয়ার্ডের যারা আমাদের সব মানুষজন রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কালকে সকালের দিকে হয়তো মৃতদেহ এসে পৌঁছাবে, আমরা সেখানে উপস্থিত হব। আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও সেখানে ঘটনাস্থলে পৌঁছেছেন, উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন এবং পরিবারের পাশে যে থাকার একটা প্রবণতা যে তৃণমূল কংগ্রেস এবং সেই সরকার যে সবসময় মানুষের পাশে আছে, এটা তার একটা প্রমাণ। আমরাও কিন্তু তাকে অনুকরণ করে আমরাও তাদের পরিবারের পাশে থেকে যাতে কালকে সঠিকভাবে তাদের মৃতদেহ যে মাটি দেওয়া যায় এবং বা তার পরিবারের পরবর্তী দিনে তার পরিবারের পাশে থাকা যায়, সেটুকু অবশ্যই আমরা দেখব। বারংবার এরকম রেল দুর্ঘটনা ঘটছে, এটা তো কী বলে একটা চিরাচরিত ঘটনা হয়ে গেছে ভারতবর্ষে, যে আমি বাড়ি থেকে বেরোনোর পর আমি আর বাড়িতে ফিরবো কি না এটা আমি নিজেও জানি না, আমার পরিবারের লোকজনও জানে না। আমি কেন্দ্রীয় সরকার এবং সেই কেন্দ্রীয় সরকারের যে একদম একটা চরম ব্যর্থতা, এটা যে মানুষের জীবনকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। সব থেকে বড় কথা, আজকে ঈদের দিনে বাড়ি ফিরছিলেন তার মেয়েটা আমাকে দেখা করার জন্য। এটা সত্যি করি খুব আজকের একটা পবিত্র দিন, ঈদ কী বলে এবং কুরবানি। তাদের এই রিসেন্ট বোধহয় মাস দুয়েক আগে বোধহয় তার একটি মেয়ে, তার বিয়ে হয়েছে এবং তার মেয়ে জামাই তার বাড়িতে এসেছে, সকলে মিলে একটা আনন্দ উপভোগ করবে, সেই জন্যই তিনিও ফিরছিলেন, কিন্তু নিয়তি তাকে টেনে নিয়েছে। যাই হোক, আমরা বারবার বলছি যে এই যে ব্যর্থতা, যে রেল ব্যবস্থা, এটা তো শুধু ব্যবসা নয়, রেল একটা সরকারি পরিষেবামূলক ব্যবস্থা এবং তার প্রতি সরকারের এই চরম উদাসীনতা, এটা একজন ভারতবাসী হিসেবে আমি চরমভাবে নিন্দা করছি। পৌরসভা থেকে কি কোনো ক্ষতিপূরণ? আমরা অবশ্যই ভাববো, যে আমরা তো প্রথমেই বললাম যে আমরা পৌরসভাগতভাবে তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবো এবং যা প্রয়োজনীয় যেটুকু কর্তব্য করা উচিত আমরা অবশ্যই করব। খবরটা জানতে পারলেন কখন? আমরা রেল দুর্ঘটনার খবরটা আমরা অনেক আগে সকালেই জানতে পেরেছি, কিন্তু তার মধ্যে যে এই আমাদের ঘুষকরার একজন মানুষ রয়েছেন, এটা আমরা অনেক পরে জেনেছি বিকালের দিকে। থ্যাংক ইউ। কি দেখলেন কালকে ঘটনা সম্বন্ধে? দেখলাম মানে যখন আমরা শুনি যে কাঞ্চনজঙ্ঘা, এটুকু জানি যে হ্যাঁ বলুন। কালকে ঘটনা সম্বন্ধে এইটুকু এটাই জানি, যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট করে তখন আমরা জানি না যে আমার যে দাদা হচ্ছে, হ্যাঁ, ওনার ওয়াইফ ওই গাড়িতে জার্নি করছে, ঠিক আছে। আমরা ভাবছি হলদিবাড়ি ট্রেনে সে জার্নি করছে, কিন্তু সেদিন হলদিবাড়ি ট্রেন ছিল না কালকে, ঠিক আছে, সেজন্য সে কাঞ্চনজঙ্ঘায় যাচ্ছিল। তো তারপরে শুনি আমাদের এনজিপি স্টেশন থেকে উনি চেপেছেন, তো এনজিপি স্টেশন থেকে মোটামুটি 15 থেকে 18 কিলোমিটার এরকম হবে দূরত্বে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে। তো আমরা যখন খবর পাই যে কাঞ্চনজঙ্ঘায় ওনার ওয়াইফ কাঞ্চনজঙ্ঘায় ছিলেন, তো তারপর যখন আমরা তড়িঘড়ি যাই, ওখানে গিয়ে যখন দেখি তখন আমাদের টাইম প্রায় 9:45 কি 10টা এরকম, ঠিক আছে, 9:45 কি এরকম টাইম হবে। তো সে মুহূর্তে যাওয়ার পর আমরা দেখি তখন অলরেডি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, মানে
সব কিছু আপনার যেটা বডি নিয়ে চলে গেছে, যাদেরকে মানে যারা এই উদ্ধার কাজে লেগেছিলো তারা সব উদ্ধার করে অলরেডি ওখান থেকে সব বেরিয়ে গেছে। আমরা যখন যাই ওখানে পৌঁছাই তখন ওখানে দেখি কিছুই নেই। আমরা ওখানে সিআরপিএফের সাথেও কথা বলি, ওখানে গিয়ে লোকাল মানুষের সাথে কথা বলি, যারা উদ্ধার কাজের সাথে যুক্ত ছিল তাদের সাথেও কথা বলি যে এরকম ব্যাপার, ওনার মিসেসকে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, তো এখানে কি আছেন। তারপরে ওখানে একটা নাম্বার দেওয়া আসা হয়, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আসার পরে তারপর আমরা মেডিকেলে আমাদেরকে যেতে বলে, মেডিকেলে যখন যাই, মেডিকেলে গিয়ে খোঁজাখুঁজি করার পরে তখন পাই না। তারপর আমরা রিসেপশনে গিয়ে ছবি দেখতে চাই, আমাদের কাছে বলে যে ছবি দেখাও, তাহলে আমরা বুঝতে পারবো যদি কেউ এসেছে কিনা সেরকম। তো আমরা তখন পরবর্তী ক্ষেত্রে ছবি দেখাই, ছবি দেখানোর পরে তখন ওরা দেখে যে ওরা একজন বললো যে এরকম একটা মহিলা এসেছিলো, তবে আমরা মুখ দেখে তো বলতে পারবো না, কারণ মুখটার ফেসের অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল, ঠিক আছে, খারাপ ছিল। তো তুমি একবার মর্গে গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে। তো আমরা যখন ওখানে যাই, ওখানে যাওয়ার পরে দেখি যে হ্যাঁ, আমরা যখন ডেড বডিকে শনাক্ত করার পরে তারপরে আমরা যে কাগজপাতি যে একটা ফর্মালিটি হয় সেটা আমরা পূরণ করলাম, পূরণ করার পরেও হ্যাঁ ডেড বডিকে নিয়ে যাওয়া হয়। এই যে বডি আনতে গিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছিল? বডি আনতে গিয়ে সমস্যা বলতে আমরা ওখানে কোনো ধরনের সহযোগিতা পাইনি। এক তো হচ্ছে রেল কর্তৃপক্ষের কোনো সহযোগিতা পাইনি, দুই হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষেরও কোনো সহযোগিতা পাইনি। সমস্ত কিছু নিজেকেই করতে হয়েছে, নিজেকেই করে আমরা ডেড বডি বার করে নিয়ে এসেছি। অনেক প্যারাসানির মধ্যে আমরা ওই এনজিপি থেকে মানে শিলিগুড়ি থেকে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আমরা এইখানে বর্ধমান ডিস্ট্রিক্টে ডেড বডি আনতে মানে বহুত প্যারাসানিতে ভুগতে হয়েছে আমাদের। কোনো রকমের কোনো আধিকারিক আমার সাথে যোগাযোগ করেনি, ঠিক আছে। আমরা শুধু ওখানে গিয়ে ডেড বডি যেভাবে ডিসচার্জ করে সেভাবে আমাদেরকে দেয়, ডেড বডি আমরা নিয়ে আসি সেখান থেকে, ঠিক আছে। ডেড বডি নিয়ে আসানোর পর আমাদেরকে একটা চালান দেওয়া হয়, ঠিক আছে। ডেড বডি আমরা আবার বলি যে আমরা গাড়িতে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কি কোনো রকমের কোনো ব্যবস্থা সরকারি তরফ থেকে। পুলিশ প্রশাসন গিয়েছিল, জিজ্ঞেস করেছিল, নামও লিখেছে, রেখেছে, কিন্তু কোনো ধরনের কোনো হেল্প পাইনি, কারো কাছ থেকে সহযোগিতা পাইনি, যে হেল্প পেয়েছিলে? কোনো রকমের কোনো হেল্প পাইনি। এই রেলের তরফ থেকে যারা পদস্থ আধিকারিকদের কোনো নেই, রেলের তরফ থেকে তো কোনো মানে অধিকারী যায়নি ওখানকে, ওই ঘটনাস্থলে পৌঁছায়নি। মানে কোনো সহযোগিতা পায়নি কোনো রকমের কোনো স্টাফ, রেলের স্টাফ বা হসপিটাল কর্তৃপক্ষের যে এতগুলো যে ওখানে আছে ডেড বডি যে রয়েছে, ঠিক আছে, সেখানে হসপিটাল কর্তৃপক্ষেরই যে কোনো লোক গিয়ে ওখানে সহযোগিতা করবে সেটাও না, ঠিক আছে। যে যিনি মারা গেছেন তার নাম জানেন? হ্যাঁ, বিউটি বেগম শেখ, আর ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে হাসমত শেখ। আপনার সঙ্গে কীভাবে পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমরা একসাথে কাজ করি, ঠিক আছে, ওখানে শিলিগুড়িতেই থাকি, আমরা একসাথে কাজ করি, এইভাবে পরিচয়, বোন দাদার মতো একটা করি। আপনারা গিয়েছিলেন বডি আনতে? হ্যাঁ, বডি আনতে শুরু থেকে শেষ অবধি আমি টোটালে ছিলাম এখানে আনা অবধি বডি। ওখানে যে গেলেন ওখানে কি পরিস্থিতি ছিল? অনেকেরই তো মারা গেছে বা অনেকে আহত হয়েছে, হ্যাঁ। তাদের মধ্যে কি ধরনের চোখের মানে আমরা ওখানে গিয়ে যেটা দেখি, সেখানে আমরা যখন যাই সেখানে আমরা বডি যেগুলো আহত রয়েছে সেগুলো সব ট্রিটমেন্ট কাজ চলছিল, কিন্তু আমরা সেক্ষেত্রে আমাদের যেগুলো মারা গেছে তারা কিন্তু কোনো ধরনের কোনো সহযোগিতা পায়নি। শুধু আমি বলে না, ওখানে যতজনই মারা গেছিলো, যতজনই ওখান থেকে বেরিয়েছে, কোনো রকমের কোনো রেলের আধিকারিক হোক বা হসপিটাল কর্তৃপক্ষ হোক বা কোনো সুপার হোক, কেউ গিয়ে আমাদেরকে কোনো রকমের কোনো সহযোগিতা করে নেন। রেলের তরফ থেকে করা হয়নি? রেলের তরফ থেকে তো কোনো স্টাফই যায়নি। আপনারা এখানে বডিটা কীভাবে আনছেন? কার সহযোগিতা? বডিটা আমরা নিজেরা ওখান থেকে কথা বলে কোনো রকমভাবে রিকোয়েস্ট করে বডিটা আমরা ওখান থেকে বার করার পরে আমরা বলি একটা পুলিশ আধিকারিকের সাথে কথা বলে যে এরকম ব্যাপার, আমরা প্রাইভেট গাড়িতে নিয়ে যেতে চাই। হ্যাঁ, তো ওরা বলে যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কোনো রকমের আর কোনো সহযোগিতা পাইনি। সরকারি অ্যাম্বুলেন্স নেই, সরকারি অ্যাম্বুলেন্স দেন। আচ্ছা, ওখানে বাকিদের ক্ষেত্রেও কি অ্যাম্বুলেন্স ছিল না ছিল? বাকিদের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু আমরা সেরকম সহযোগিতা পাইনি, ঠিক আছে। আমরা অনেক ঘুরেছি, কিন্তু কোনো রকমের কারো কাছে কোনো সহযোগিতা পাইনি। ঘটনাস্থলে যখন পৌঁছালেন, যেখানে ট্রেনটা দুর্ঘটনায় পড়েছিল, চোখের সামনে মানে মোটামুটি কেমন দেখলেন পরিস্থিতি? চোটের সামনে আমি যেটা দেখি সেটা একটা, যেটা হচ্ছে আপনার মাল নিয়ে যায় সেই ডাব্বাটা দেখি ইঞ্জিনের উপর উঠে আছে, আর দুইটা ডাব্বা হচ্ছে লাইনচ্যুত হয়ে পড়ে আছে সাইডে, একদম তোমরা মোচকা অবস্থায়, ঠিক আছে। দেখে কি মনে হয় যে এখানে কি 9 জন মারা গেছে না আরো বেশি মারা গেছে? না, দেখে তো মনে হয় না ওখানে 9 জন মারা গেছে। যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, ওখানে তো আমাদের হিসাবে তো অনেকজন মারা যেতে পারে, কেন একটা বগিতে 9টা মানুষ থাকে না। আপনি যখন মর্গে পৌঁছালেন, ওখানে তো আরো সাহিত্য দেহ ছিল দুর্ঘটনাস্থলে, কত হ্যাঁ। মোটামুটি আপনার চোখে ঠিক আছে? আমার চোখে মোটামুটি ওখানে আমি যতটা দেখছি অনেকই ছিল, আমি অতটা কাউন্ট করিনি, ঠিক আছে, অনেকই ডেড বডি ছিল। মানে সেটা 9-এর অধিক? হ্যাঁ, এবার সেটা হসপিটাল কর্তৃপক্ষের ডেড বডি না রেল কর্তৃপক্ষের ডেড বডি সেটা আমরা বলতে পারবো না, কি ক্ষত বিক্ষত ছিল। আমি অতটা কাউন্ট, আমরা নিজের এতেই আমরা দেখছিলাম যে নিজের মানুষটাকে পরিচয়
মানে পাচ্ছি কি না সেটা খুঁজেছিলাম আমি। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ তারিক আনোয়ার। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে বীরভূম ধলটিগুড়ি।